হাত দিয়ে কিছুক্ষণ মুখ ঢেকে দীর্ঘ নিঃশ্বাস ফেলে শুধু এইটুকুই বলে, সরি, আজ আমার জন্য সবার অনেক বেশি কষ্ট হচ্ছে, এর চেয়ে ভালো নিজেকেই শেষ করে দেই। কথাগুলো বলে ওভাবেই থম মেরে বসে রইল তুর। তীব্র চলে যাচ্ছে। হ্যাঁ, যাবেই তো, এরকম মেয়ের জন্য কেউ কেন থাকবে? চলে যাক ও, কারো দরকার নেই। তীব্র এতদিন দূরে থেকে ভালো থেকেছে, ভবিষ্যতেও থাকবে, আর ওর নিজের মতো ভালোই থাকবে। এসব ভাবতে ভাবতে হঠাৎ কাউকে নিজের সামনে অনুভব করে। তুর চোখ তুলে তাকিয়ে দেখে রিদাম দাঁড়িয়ে আছে। তখনই দেয়াল ঘড়িতে টং টং শব্দ শোনা যায়। তুর তার দিকে তাকিয়ে দেখে 9টা বাজে। ও রিদামকে দেখে চোখ নামিয়ে আবার হাত দিয়ে মুখ ঢেকে বসে থাকে। তখন রিদম ওর পাশে বসে নিরীহ কণ্ঠে বলে ওঠে, তুর, তুমি বিশ্বাস করো, তোমাকে আমার সম্পর্কে যা যা বলা হয়েছে সব মিথ্যে, আমি এসব কিছুই বলিনি। তুর চুপ। আচ্ছা, তোমার বিশ্বাস না হয় তাহলে নিজেই ভেবে দেখো, এতদিন তোমার সাথে আছি অথচ তুমি বুঝলে না, এটা হতে পারে? মিথ্যে বলছে ওরা। তুর ওর কথায় বিরক্ত। এ সময় কারো কথা শোনার মতো ইচ্ছে, ধৈর্য, মন মানসিকতা কোনোটাই তুরের নেই। তাই ও বেশ শান্ত কণ্ঠে বিরক্তির আভা ফুটিয়ে বলল, আমার কথা বলতে ভালো লাগছে না রিদাম, প্লিজ এখান থেকে যাও। কিন্তু প্লিজ, হাত জোর করে রাগী ফেসে কথাটা বলল তুর। রিদাম আর কোনো কথা বলল না। ও চলে যেতে উঠতে নিল। তখনই তুর ওকে ডাক দিল, আই নিড এ ফেভার, করতে পারবে? পিছন থেকে এমন কথায় রিদামের মন যেন নেচে উঠল। ও দ্রুত তুরের কাছে এসে মাটিতে দুহাঁটু গেড়ে আনন্দে আত্মহারা হয়ে বলল, সব কিছু, এভরিথিং, তুমি যা বলবে। তুর বিশেষ কিছু না বলে চুপ করে নিচের দিকে তাকিয়ে রইল। আর রিদাম উত্তেজিত হয়ে ওর কথা শোনার জন্য আকুল হয়ে তুরের দিকে চেয়ে রইল। কিন্তু তুরকে চুপ থাকতে দেখে ও বলে উঠল, কি হলো তুর, বলো যা বলতে চেয়েছিলে। তুর সোজা হয়ে বসে হাতটা মুখ থেকে নামিয়ে নিল। জিহ্বা দিয়ে নিজের ঠোঁট ভিজিয়ে তা কামড়ে ধরল। চোখে পানি ছলছল করছে। রিদম আবার জিজ্ঞেস করল, কি হলো? তুর ভিজে ওঠা গলায় স্পষ্ট কণ্ঠে উত্তর দিল, আমাকে। কথাটা শুনে বেশ অবাক হলো রিদম, কিন্তু পরক্ষণে একটা শয়তানি হাসি ফুটে উঠল। এরপর বেশ নরম মুখ করেই বলল, আচ্ছা, যদি এরকম চাও তাহলেই তাই হবে, যেমনটা চাইবে। আমি তোমাকে তো কোনো কিছুর জন্য না করতে পারি না। তুর চুপ। আচ্ছা, তাহলে কি এখনই যাবে? তুর রিদমের দিকে মৃত চাহনি দেয়, পরক্ষণে অন্যদিকে তাকিয়ে মাথা নাড়িয়ে সম্মতি দেয়। তাহলে চলো। তুর আর কোনো কথা বলে না, উঠে পড়ে। রিদমের মুখ খুশিতে জ্বলজ্বল করছে। এই সুযোগের আশায় করছিল ও। নিজের ফ্ল্যাটে ফিরে লাইট অন করে নিল ঋদ্ধ। হাতের ব্যাগটা রেখেই বিছানায় উপুড় হয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। বড্ড ক্লান্ত লাগছে। তীব্র আর তাইয়ানকে এয়ারপোর্টে ছেড়ে অফিসে গিয়ে সমস্ত কাজ শেষ করতে করতে অনেক দেরি হয়েছে। আপাতত কয়েকদিনের জন্য ছুটি নিয়েছে বিয়ের জন্য। খুব খারাপ লাগছে। এত চেষ্টার পর তীব্রকে দেশে আনতে পারল, কিন্তু লাভ কিছুই হলো না। যাওয়ার সময় অনেক বুঝিয়েছে, কিন্তু তীব্র বরাবরের মতোই নাছরবান্দা। নিজে থেকে কিছু না করলে কারো সাধ্য নেই তাকে দিয়ে কিছু করায়। ভেবেছিল সব কিছু ঠিক হবে, কিন্তু ব্যাপারগুলো আরও বেশি ঘোলা হয়ে গেল। তীব্র যখন বলেছে আর ফিরবে না, মানে সে আর ফিরবে না। আর তুর যে আরও খারাপ হবে তা নিশ্চিত। আর ভাবতে পারছে না, কোনো সম্পর্ক না থাকলেও মানুষগুলো তো আপন। ঋদ্ধ উপুড় হয়ে শুয়ে থাকে। তখনই মোবাইলে রিং বেজে ওঠে। চোখ পড়তেই স্ক্রিনে ভেসে ওঠে মিস জাতাকল। ওহ নো, বলেই মোবাইলটা সাইলেন্ট করে রাখে। হ্যাঁ, মিস জাতাকল নামে ওর সন্দেহবাদী গার্লফ্রেন্ড নাম সেভ করা। এখন এই ফোনটা ধরে বিগড়ে যাওয়া মেজাজটা খিটখিটে করার ইচ্ছে হলো না ঋদ্ধের। এখন কেন? কখনোই না। ও ফোন কল ধরবে না। আর বাবা মা যেই মেয়ের সাথে বিয়ে ঠিক করেছে সেই মেয়েকে না দেখেই এক কথায় বিয়ে করবে। আর ভালো লাগে না। মোবাইলের স্ক্রিনে দেখতে পায় 10টা বাজে। আর 2 ঘন্টা পর তীব্র আর তাইয়ানের ফ্লাইট। যা হওয়ার হয়েছে, এখন আর কিছু করার নেই। তাই এসব না ভাবাই ভালো। বড্ড পরিশ্রম হয়ে গেছে। একটা হট শাওয়ার নিয়ে ঘুম দিতে হবে। তাই আলসামি ঝেড়ে ঋদ্ধ বিছানা থেকে উঠে একটা
তাওয়াল হাতে শাওয়ার নিতে গেল। বেশ কিছুক্ষণ পর শাওয়ার নিয়ে বের হলো। কেমন জানি জড়তা কাজ করছে, মুডটা ফ্রেশ করা দরকার, তাইও আয়নার সামনে গেল। কথায় আছে, লাইফের বোরিং চিন্তা হতাশা দূর করার জন্য পাগলামি অন্যতম উপাদান। ঋদ্ধ বেশ কিছুক্ষণ আয়নার দিকে তাকালো। নিজেকে একজন সুপুরুষ লাগছে। সুটাম দেহের ফর্সা রং, কোনো হিরোদের চেয়ে কম না। নিজেকে ভালোভাবে দেখে নিল। গালটা ধরে ডান বাম করে কোমরে হাত দিয়ে বলল, জানিস ঋদ্ধ, সন্দেহ করা তোর গার্লফ্রেন্ডের মানসিক রোগ না। বাচ্চারিকে বুঝতে ভুল করেছি। আসলে তুই নিজে এত হ্যান্ডসাম যে যে কোনো মেয়েই ক্র্যাশ খাবে, আর তাই তো সেই ভয়ে ও তোকে সন্দেহ করে। হে হে হে, আজ এই সন্দেহবাদী গার্লফ্রেন্ডের জন্য কেমন গর্ব হচ্ছে, কাতুকুতু লাগছে। বলেই বিদ্যুতের মতো ঝাড়া মারে ঋদ্ধের শরীর। যাই হোক, এত সুন্দর ছেলেটাকে যে বিয়ে করবে সেই মেয়ে তো ধন্য হবে রে ঋদ্ধ। আর ঋদ্ধ, তুই একটা মেয়ের গর্বের কারণ হবি। বলেই হাসা শুরু করলো। তখনই কলিং বেল বেজে উঠল। বেশ বিরক্ত হলো ঋদ্ধ। এই বিরক্তির জন্য আলাদা ফ্ল্যাট নিয়ে থাকে, তবুও অসহ্য। ওদিকে লেট হওয়ার জন্য ক্রমাগত কলিং বেল বেজেই চলেছে। আর বিরক্তি নিয়ে ঋদ্ধ বলে, আসছি রে বাবা, আমি কালানা। ঋদ্ধ দরজা খুলতে খুলতে ঝাঁঝালো কণ্ঠে বলে, কে রে, এই এমন সুখের মুহূর্তে ডিস্টার্ব করছিস? দরজা খুলেই বড় রকমের ঝটকা খায়। দুইটা ঢোক গিলে নেয়। তো তুমি? দূর কি বলি, মাথা ঝেড়ে। স্যার আপনি এখানে কেন? আপনি এয়ারপোর্টে? আপনি না? ভুরু কুঁচকায় তীব্র। এখানেই বলবো নাকি ভিতরে ঢোকার অনুমতিও পাবো? ভিতরে ঢুকবেন? অবাক হয়ে। হ্যাঁ প্লিজ প্লিজ আসুন। তীব্র সন্দেহের চোখে ঋদ্ধর দিকে তাকিয়ে ঘরে প্রবেশ করে। তাইয়ানোর কোলে ঘুমাচ্ছে। বেডরুম কোন দিকে? এদিকে। ঋদ্ধ তীব্রকে বেডরুমে নিয়ে যায় ও তাইয়ানকে সেখানে শুয়ে কাঁথা গায়ে দিয়ে কপালে চুমো আঁকে। তারপর রুম থেকে বেরিয়ে আসে দরজা ভিড়িয়ে, সাথে ঋদ্ধ। তীব্র এবার সন্দেহের চোখে ওর দিকে তাকিয়ে বলে, তোমার কোন সুখের মুহূর্ত নষ্ট করেছি? কি এমন করছিলে? বিয়ের আগে কি বউ? এবার ঋদ্ধের দিকে তাকিয়ে তীব্রের চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। ও আগা থেকে মাথা ঋদ্ধকে স্ক্যান করে নেয়। এটা দেখে ঋদ্ধ ভুরু কুঁচকে তীব্রের দিকে তাকায়। সন্দেহের দৃষ্টি নিক্ষেপ করে আমতা আমতা করতে করতে বলে, দেখুন স্যার, আমি কোনো মেয়ে নই যে আমাকে এভাবে দেখছেন। আমাকে এভাবে দেখবেন না, কেমন কেমন লাগে। হোয়াট? ভুরু কুঁচকে কথাটা বলল তীব্র। তা নয় তো কি, আপনি যেভাবে দেখছেন যেন আমি একটা মেয়ে। এমনিতে আপনার ওপর আমার যথেষ্ট সন্দেহ আছে, না হলে বিয়ের এত বছর বউ ছাড়া। ওর কথায় রেগে যায় তীব্র। জাস্ট শাট আপ ঋদ্ধ। আমি কি দেখছি সেটা না দেখে নিজেকে দেখো। কি অবতার নিয়ে দাঁড়িয়ে আছো? আমি তো এবার নিজের দিকে তাকায়, দেখেই এবার ওর মাথা চক্কর দেয়। ও ভুলে গেছে ও শাওয়ার নিয়ে বেরিয়েছে। পরনে শুধু একটা তাওয়াল, তাও হাঁটু পর্যন্ত, আর কিছু নেই। নিজেকে আদি মানব লাগছে তীব্রের সামনে। এটা দেখে গাল ফুলিয়ে নিজের শরীর মেয়েদের মতো ঢেকে নেয়। সি স্যার, আপনার নজর এত খারাপ, আমাকে এভাবে দেখতে পারলেন, এই জন্য বলেছি আপনার নজরের সমস্যা। জাস্ট গেট লস, এখনই চেঞ্জ করে আসো। আপনি আর একটা বাজে কথা বললে দাঁত একটাও রাখবো না। গো। ওকে স্যার, বুঝতেই পারছি আপনি কেন যেতে বলছেন। ঋদ্ধ, ওকে ওকে, কিছুদূর গিয়ে। কিন্তু স্যার একটা কথা ছিল। ঋদ্ধ আর কিছু না বলে চলে যেতে ধরে দরজার মাঝে একটা উষ্টা খেলো। সরি। তারপর ভিতরে চলে গেল। ঋদ্ধের কাণ্ডে প্রচণ্ড হাসি পেল। ঋদ্ধ যাওয়ার সাথে সাথে তীব্র হেসে ফেলল। কিছুক্ষণ পর একটা ট্রাউজার আর একটা টি শার্ট পরে বেরিয়ে এলো। তীব্র জগ থেকে গ্লাসে পানি ঢেলে খেয়ে নিল। ঋদ্ধ এসে তীব্রকে জিজ্ঞেস করলো, স্যার আপনি যাননি? গেলে নিশ্চয় এখানে আমাকে পেতে না? ঋদ্ধের মুখে হাসি। ফিরে এলেন যে? একটা ভুল হয়ে গেছে, সেটা ঠিক করতে। কি ভুল? তীব্র চেয়ারে বসে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। যেই লাভা সৃষ্টি আমি করেছি সেই লাভার গতিপথ ঠিক না করে চলে গেছি, আর এসে তা তাতিয়ে দিয়ে আবার চলে যেতে চাচ্ছিলাম। এটা ভুলে গেছি তাতে পানি ছিটালে তা নিববে না, বরং আরও প্রখর হবে। তুরকে ফিরিয়ে নিতে এসেছেন? ও নিজে থেকে ফিরবে না, ওকে আমি চিনি। তাহলে তাইয়ান আর তুর আমার শরীরের অংশ, একটা নিয়ে কিভাবে ভালো থাকবো? তাছাড়া
এটা তো অস্বীকার করতে পারি না। তুরের এই অবস্থার জন্য কোথাও না কোথাও আমিও দায়ী। তাহলে কি করবেন? জানি না। এয়ারপোর্টে তাইয়ান আমার কাছে মা চেয়েছে, ওর মাকে তো ফিরিয়ে দিতে হবে আমার। তুরকে তাইয়ানের কথা বলবেন? না, চমকায় ঋদ্ধ। কেন? তাহলে তাইয়ান দোটানায় থাকবে আর আমার ওপর ওর রাগ আরও বেড়ে যাবে তুরের। এতদিন কেন বলিনি তার জন্য। তাহলে তাইয়ানকে দেখো, সকালে উঠে আমাকে না দেখে কান্না করবে, আর আমার পরেও তোমার কাছে সবচেয়ে বেশি কমফোর্টেবল, তাই ওকে তোমার কাছে রাখলাম। ওকে, আমি আসছি বলেই তীব্র উঠে দাঁড়ায়। ঋদ্ধ সকচিত হয়ে বলে, কিন্তু কোথায় যাবেন স্যার? এমনি দেরি হয়ে গেছে, আসছি। ঋদ্ধকে আর কিছু বলতে না দিয়েই বেরিয়ে যায়। এটা দেখে ঋদ্ধ দীর্ঘশ্বাস ছাড়ে। শেষ ভালো যার সব ভালো তার। শেষমেশ স্যার বুঝলেন তুরকে ছাড়া সে ভালো থাকবে না। যাই হোক, আমি চ্যাম্পের কাছে যাই। বিছানায় তাইয়ানকে শুয়ে থাকতে দেখে হঠাৎ মনে পড়ে, এখন যদি ওর সন্দেহবাদী গার্লফ্রেন্ড ওকে দেখতো তাহলে অবশ্যই বলতো তাইয়ান ওর ছেলে। হা হা হা, বেশ মজা হতো। হায় রে আমার জাতাকল, এ জীবনে তুই আর আমারই সন্দেহ করার সুযোগ পাবি না। কিন্তু পুরনো গার্লফ্রেন্ডকে নিয়ে যদি নতুন গার্লফ্রেন্ড সন্দেহ করে, ওহ নো। তীব্র ঋদ্ধের গাড়ি নিয়ে বেরিয়ে যায়। অস্থির হয়ে গাড়ি চালাচ্ছে তীব্র। তুরের বাবার কাছে ফোন করে জানতে পারে তুর বাসায় নেই। ও ঋদ্ধের কাছ থেকে সামের নাম্বার জোগাড় করে। ওর কাছে ফোন দিয়ে জানতে পারে তুর রিদমের সাথে বেরিয়ে গেছে ক্লাব থেকে 9টার দিকে। তীব্র ঘড়ির দিকে তাকায়, 11:45, 10:45। কোথায় যেতে পারে সামকে জিজ্ঞেস করলে সাম সঠিকভাবে বলতে পারবে না বলে। ওকে খোঁজ নিয়ে জানতে বলে। এমনি এমনি যে জানতে পারবে না তা তীব্র ভালোই জানে, তাই যে যার ভাষা বোঝে তার বিনিময়ে তীব্র জানতে চাইল। ওদিকে তুর নাইট ক্লাবের এক পাশে বসে আছে। 9টার সময় রিদমের সাথে বেরিয়েছিল, কিন্তু একটু আগেই এখানে এসেছে। তখনই রিদম এসে তুরকে ডাকে। তুর ওর ডাকে ঘর থেকে বেরিয়ে আসে। রিদম একটা হাসি দিয়ে বলে, তুমি যা চেয়েছিলে তার ব্যবস্থা হয়ে গেছে, চলো। আমি কোথাও যাব না, এদিকে দাও। রিদম হালকা হেসে একটা সিরিজ ওর দিকে এগিয়ে দেয়। তুর সাথে হাতে নেয়। তখনই রিদম বলে ওঠে, আমি হেল্প করব? না, আমি নিজেই পারবো। ছেলে মানুষই করো না তুর। এটা কোনো ড্রিঙ্কস নয় যে ওভারডোজ হয়ে গেলে তেমন কিছু হবে না। এটা ইনজেক্টিং ড্রাগস। তারপরে তুমি প্রথম হেরফের হয়ে গেলে বড় রকম কিছু হয়ে যাবে। তুর ওর কথার উত্তরে আনমনে বলে উঠল, এই জন্য তো এসেছি, যাতে একেবারেই সবটা শেষ হয়ে যায় আর কিছু ভাবতেই না হয়। কিছু বললে? কই কিছু না তো। হুঁশ ফেরে তুরের। আচ্ছা সিরিজটা দাও, আমি ইনজেক্ট করে দিচ্ছি। কিন্তু তুর দিল না, নিজে করবে বলে গো ধরে রইল। রিদম আর জোরাজুরি করল না, জানে তাতে লাভ নেই, তাই ওকে পরিমাপটা বুঝিয়ে দিল। তুর ওর কথা মতো সিরিজে ইনজেক্ট করে নিল। কিন্তু শরীরে পুশ করার আগেই রিদমকে বলল, রিদম আমার জন্য একটা ড্রিঙ্কস নিয়ে এসো প্লিজ। কিন্তু প্লিজ। আর কোনো কথা বলতে পারলো না রিদম। ওকে, তুমি যা বলবে। তারপর চলে গেল তুরের কথা মতো ড্রিঙ্কস আনতে। ও চলে যাওয়ার পর তুর দ্রুত ইনজেকশনে পুরোটা ড্রাগস ইনজেক্ট করে নিল। তারপর সেটা নিজের শরীরে ইনজেক্ট করার জন্য শরীরে তাক করলো। রিদম সামান্য যেটুকু দিয়ে গিয়েছিল তার তুলনায় কয়েক গুণ বেশি না, বরং পুরোটাই নিয়েছে। এর মানেটাও ওর কাছে খুব সহজভাবেই জানা যে এটা নিলে কি হবে ওর। ও কয়েকটা ঢোক গিলে গভীর নিঃশ্বাস নিয়ে নিল। তারপর সেটা নিজের বডিতে ইনজেক্ট করতে গেল। ওদিকে তীব্র সামের কাছ থেকে জানতে পেরেছে তুর কোথায়। ও দ্রুত সেই ক্লাবে যায়। মন খালি কু গাইছে, বারবার মনে হচ্ছে অনেক বড় ভুল করে ফেলেছে ও। তুরকে এভাবে নিজের কাছ থেকে যেতে দেওয়া, কথা বলা ঠিক হয়নি। ক্লাবে ঢুকে ও পাগলের মতো খুঁজতে থাকে। হঠাৎ ওর শেষের দিকে কর্নারে চোখ যায়। তুরের মতোই লাগছে, কিন্তু স্বাভাবিক না, কাঁপছে প্রচণ্ড। ও দ্রুত সেদিকে যায়। মেয়েটা তুরের মতোই ড্রেস পরা, কিন্তু মনে হচ্ছে অবচেতন। মুখ টেবিলের উপর মাথা দিয়ে রয়েছে, তাই বোঝা গেল না। তীব্র কাঁপা কাঁপা হাতে মেয়েটাকে উল্টিয়ে চেহারা দেখতেই থমকে গেল। না, এ তুর নয়। বড় বড় নিঃশ্বাস নিয়ে ঘাম মুছে নিল। পুরো শরীর ঘেমে একাকার। ও আবার এদিক সেদিক দেখল। ওই জায়গা থেকে বেরিয়ে উপর দিকে দরজা দিয়ে বেরিয়ে আবার কি মনে করে পিছু হেঁটে ফিরে এলো। নিজের বাদিকে মাথা ঘোরায়। হ্যাঁ তুর, কিন্তু ওর হাতে কিছু আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে না। তীব্র দ্রুত এগিয়ে যায়।
তুর এতক্ষণ পর নিজেকে শক্ত করে নিয়েছে। হ্যাঁ, ও ইঞ্জেকশন পুশ করবেই। ও সুচটা চামড়ায় লাগিয়ে যেই মুহূর্তে ফোটাতে যাবে সেই মুহূর্তে তীব্র এসে ওর হাতে সিরিজ দেখতে পায়। কিছু করার আগেই তীব্র তুরের সিরিজে থাকা হাতটা টান দেয় আর সেটা ওর হাত থেকে ফসকে পড়ে যায়। তীব্র, আপনি? তীব্র ওর কথার জবাব না দিয়েই সিরিজটা তোলে আর সাথে সেই শিশিটাও। ও সেটা নিজের নাকের কাছে ধরে। খুব ঝাঁঝালো লাগে, চোখ মুখ খিচে আসে। বুঝতে পারে কি হতে পারে। ও সিরিজে থাকা ডোজটা দেখে নেয়। এটা দেখে রাগী চোখে তুরের দিকে তাকায়। বুঝতেই পারে এটা নেশা করার জন্য নেয়নি তুর। এই পরিমাণ ড্রাগস মানুষের শরীরে গেলে মৃত্যু নিশ্চিত। ও ওগুলো ফেলে তুরের হাতটা ধরে ছোট করে বলল, চলো। কিন্তু তীব্রের ঠিক বিপরীত কাজটাই করলো তুর। ও তীব্রের হাত এক ঝটকায় ছাড়িয়ে চেঁচিয়ে বলে উঠল, আপনি না চলে গিয়েছিলেন, তাহলে আবার ফিরে এলেন কেন? তীব্র শান্ত গলায় বলল, আমার সাথে এসো। তুর নিজের কণ্ঠে সেই তেজ নিয়েই বলল, যাব না আমি। এবার যেন তীব্রের সহ্য হলো না। তুরকে থাপ্পড় মারতে ধরলেই ও চোখ বন্ধ করে নেয়। কিন্তু তুরকে অবাক করে দিয়ে ও থাপ্পড় মারে না, বরং ঘাড় ধরে নিজের কাছে এনে মিশিয়ে নিয়ে বলে, বিষ নিয়ে মরতে পারলে না, তাই আমার হাতের মাইর খেয়ে মরতে চাচ্ছ? তুর নিজের ঘাড় ছাড়ানোর জন্য এক প্রকার যুদ্ধ করছে, কিন্তু তীব্র নাছর বান্দা, তুরের চুল ঝুটি করা, তাই ঘাড় ধরেছে। তুর ছটফট করছে শুধু। ছাড়ুন বলছি। তোমার মনে আছে তুর, যখন প্রথম তুমি আমার কাছে এসেছিলে তখন এরকমভাবেই মরার জন্য পাগল হয়ে গিয়েছিলে। তারপর মরার ভূত নামানোর জন্য কি করেছিলাম তা নিশ্চয়ই ভুলে যাওনি। তোর রাগী চোখে ওর দিকে তাকিয়ে শান্তভাবে বলে, সব মনে আছে, আর তাই তো আপনাকে ঘৃণা করি। এবার ছাড়ুন আমাকে। আবার সেই ছটফটানি। হালকা হাসে তীব্র। তখন শুধু বন্দিনী ছিলে, আর এখন তো তুমি আমার ভালোবাসার, তুমি আমার বন্ধ দরজার, তুমি তীব্রের তুমি। তাই মরতে চাওয়ার কথা বলো না, অনেক বেশি দাম দিতে হবে তোমায়। কি করবেন? সেবারের মতো না মেরে মৃত্যু যন্ত্রণা দেবেন? তীব্র নিজের মুখে রহস্যময় হাসি ফুটিয়ে বলে, তীব্রের রাগ যেমন ভয়ঙ্কর তেমনি ভালোবাসাও। তুমি শুধু আমাকে চিনেছ, জানতে পারোনি। ছাড়ুন। তীব্রকে আরও কাছে নিয়ে আসে। মুখোমুখি দুজনেই। তখন বন্দিনী ছিল, তাই মরণ যন্ত্রণা দিয়েছিলাম, আর আজ তুমি হয়েছ, ব্যাপারটা আলাদা। তাই এবার ভালোবাসার যন্ত্রণা পাবে তুমি। আর তীব্রের দেওয়া সব কিছুই তোমার সহ্যের বাইরে। তাই বলছি, মরার ভূত মাথা থেকে নামাও। অনেক দামি আমার কাছে আমার বন্দিনী। মুক্ত আকাশে ছেড়ে দিয়ে দেখতে চেয়েছিলাম কতটুকু স্বাধীনতা নিতে সক্ষম সে, কিন্তু তুমি আমাকে বুঝিয়ে দিয়েছ তুমি বন্দিনী হিসেবে সবচেয়ে পারফেক্ট, আমার বন্ধ দরজার তুমি হয়ে। তুরের চোখে পানি পড়ছে। রাগ, অভিমান আর ক্ষোভ সবটা যেন মিলে একাকার হয়ে গেছে। তীব্র কখনো বদলাতে পারে না। রাগের চোখ দিয়ে ঝরা পানিগুলো ঠোঁট ভিজিয়ে যাচ্ছে। এটা দেখে তীব্র ঠোঁটটা মুছে দেয়। তখনই হাতে ড্রিঙ্কস নিয়ে সেখানে রিদাম আসে। তুরকে কোনো লোকের সাথে এতটা ক্লোজ দেখে ওর মাথা গরম হয়ে যায়। ও গ্লাসটা ভেঙে দিতেই তীব্র ওর দিকে তাকিয়ে ভুরু কুঁচকায়। তখনই রাগে গজগজ করতে করতে বলে ওঠে, আমাকে তো নখ স্পর্শ করার সুযোগ দাও না, আর এখানে একটা লোকের সাথে। রিদামের কথায় তুর ভয় পেয়ে গেল। নিজের জন্য না, রিদামের জন্য। কিন্তু রিদামের মুখে এই কথা শুনে নিচের দিকে তাকানো তীব্রের ঠোঁটে রহস্যময় বাঁকা হাসি ফুটে ওঠে। ও যা ভেবেছে তাই। তুর ওর দিকে তাকাতেই ও তুরের ঠোঁটে হালকা বাতাস দেয়। ওর হাসিতে কলিজা কেঁপে ওঠে তুরের। ও তীব্রের চোখের দিকে তাকিয়ে ভয়ার্ত কণ্ঠে রিদামকে বলে, রিদাম, এখান থেকে যাও। কথাটা শুনে রিদামের আরও রাগ উঠে যায়। ওদিকে তীব্র তুরের ঘাড় ছেড়ে এক হাতে ওর কোমর পেঁচিয়ে আরেক হাত দিয়ে ঝুঁটি থেকে বেরোনো চুলগুলো কানে গুঁজে দিয়ে তুরের মুখে হালকা ফু দিচ্ছে, যেন কেউ এখানে এসেছে ও দেখতেই পায়নি। এতে রিদামের রাগটা আরও বেড়ে যায়। ও তীব্রের দিকে এগিয়ে যায়। তীব্র পিছনে মুখ করেছিল আর তুরের মুখ রিদামের দিকে। পিছন থেকে রিদামের আশা তুরের দু চোখে ভেসে উঠল। রিদাম ওকে টাচ করার আগেই তীব্র নিজেকে সরিয়ে ঘুরে রিদামকে একটা লাথি দিল। সেই সাথে এক হাতে তুরকে খুব জোরে জড়িয়ে বুকের সাথে চেপে ধরল। ডক্টর রায়হান, আপনি যাকে চেয়েও টাচ করতে পারেন নাই তার একমাত্র হাজব্যান্ড। বাই দ্য ওয়ে, আপনি নিজের অজান্তেই আমার কনফিউশন ক্লিয়ার করেছেন।
সো আপনাকে এখন কিছু করার মুডে নেই আমি, চলে যান। ও অবাক চোখে তুরের দিকে তাকায়। তুরে শান্তভাবে ওর বুকে থাকায় বুঝতে বাকি রইল না ও সত্যি বলছে। কিন্তু রিদমও ছাড়তে নারাজ। তুর আপনার সাথে যাবে না, আর না নিয়ে যেতে দেব। তুর কি করবে সেটা ওর হাজব্যান্ড ডিসাইড করবে। কিন্তু 1 মিনিট, তুমি তাহলে সেই রিদম যার কিনা আমার তুরকে বিয়ে করার শখ হয়েছে, আর আমি দেশে এসেছি জেনেও তুরকে এখানে এনে ড্রাগস। তীব্র মোবাইল নিজের পকেট থেকে বের করে একটা কল দিয়ে আবার তা কেটে দিল। রিদম কিছু বলতে যাবে তার আগেই কতগুলো লোক ঢুকে গেল আর এসে তীব্রের ইশারায় রিদমকে ধরে ফেলল। স্যার আমাকে, শরীর শুধু হাড় থাকলেই হবে। ওকে স্যার, কালো ড্রেসের একটা দানব আকৃতির লোক বলে উঠল। তীব্র মাথা নেড়েই তুরকে কোলে তুলে নিল। কি করছেন, ছাড়ুন আমাকে। ছটফট কম করো পাখি, না হলে সময়ের আগেই ডানা ভেঙে ফেলবো। বেরিয়ে আসতে ধরে রিদমের দিকে তাকায়। আমি একজন বিজনেসম্যান, গুন্ডা নই। এসব থার্ড ক্লাস জিনিস আমাকে মানায় না, কিন্তু কি করার, কুকুরের লেজ টানলে সোজা করা যায় না, তাই কেটে ফেলাই উত্তম। তীব্র আর কথা না বলে তুরকে কোলে নিয়ে বাইরে চলে এলো। আর তুর নিজেকে ছাড়ানোর জন্য সর্বশক্তি দিয়ে ট্রাই করছে। বাইরে এসে গাড়ির দরজা খুলে খুব জোরেই সামনের সিটে ছুঁড়ে মেরে দরজা আটকে গাড়ি লক করে দেয়। তারপর নিজে গিয়ে ড্রাইভিং সিটে বসে। কিন্তু তুর আরও বেশি পাগলামি শুরু করে চলেছে। কিন্তু তারপরে ও গাড়ি স্টার্ট দেয়। কিন্তু দূরের জন্য কিছু দূর যেতেই ফাঁকা রাস্তায় একটা বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা লাগতে ধরে। তীব্র কোনো মতে সামলায়, আরেকটু হলেই মারাত্মক কিছু হয়ে যেত। তীব্র রাগী চোখে ওর দিকে তাকায়। তুর নিজেও রাগে ফুঁসছে। ও তুরকে টেনেই ওর কানের নিচে গলার দিকে ঠোঁট ছোঁয়ায়। তুর ওকে ছাড়ানোর চেষ্টা করলে ওর হাত ধরে আস্তে আস্তে ওকে নিজের বুকের মধ্যে টেনে পুরোপুরি জড়িয়ে নেয়। তুর কিছুটা শান্ত হয়েও বড় বড় নিঃশ্বাস নিয়ে ওকে দেখে যাচ্ছে। এভাবে না জ্বালিয়ে মেরে ফেলুন। আবার হাসে তীব্র। এক হাতে তুরকে শক্ত করে জড়িয়ে সকালে থাপ্পড় দেওয়া গালে আলতো করে হাত ছোঁয়ায়, আলতো করে চুমু দেয়। তারপর মোহিত গলায় বলে, কতবার বলবো নিজের পায়ে কুড়াল মারার মতো বোকা আমি নই। তুমি আমার, আমার রাগ, জেদ, ভালোবাসা, ঘৃণা, প্রেম সব আমার। তোমাকে মারার কোনো লাভ দেখি না আমি। আর নিজের ভালো তো পাগলও বোঝে, তাই নিজের একমাত্র যন্ত্রণার ভালোবাসাকে শেষ করে যন্ত্রণার সুখ থেকে বঞ্চিত করতে চাই না। ভালোবাসার সব কিছু ভালোবাসাই হয়, আর সেটা জোর করে তুর নামের কাউকে তীব্রের বন্ধ দরজার তুমি করে হলেও। তুর রাগে বড় বড় নিঃশ্বাস নিয়ে তীব্রের দিকে তাকায়। এটা দেখে তুরকে আরও রাগানোর জন্য দুষ্টুমি সুরে বলে, এভাবে তাকে অবাধ্য পাখি, ভালোবাসতে ইচ্ছে করে। তুমি তো বলেছিলে তুমি ছাড়া আর কাউকে ভালোবাসা আমার দ্বারা সম্ভব না। সো বুঝতেই পারছো, শেষে তোমার রাগ দেখে আবার না প্রেমে পড়ে যাই। আর তোমাকে এবার এমনি এমনি না ডানা ভেঙে খাঁচায় পুরে রাখবো, যাতে ভুল করে ছাড়া পেলেও আমাকে ছেড়ে না পালাতে পারো। জড়িয়ে ধরা অবস্থায় তুরের নাকে নাক ঘষে কথাটা বলল। তুর ওর কথার প্রেক্ষিতে কঠোর গলায় বলে, আপনি বারবার নিজেকে হেরে আমার কাছে ফিরে আসেন, লজ্জা করে না? কথাটা শুনে তীব্র শব্দ করে হাসতে শুরু করে। তারপর বলে, অবাধ্য পাখি, তুমি জানো না মেয়েদের কাছে লজ্জা পেতে নেই, নিজেরই লস। আর হারার কথা বলছো, সেটা তো আমি তোমাকে জেলে বসেই বলেছিলাম। দ্বিধা ও দ্বন্দ্ব ভাঙতে ছন্দ বুকেতে অজানা ভয়, জানি যে কোনো শর্তে লুকিয়ে রয়েছে আমার পরাজয়। সেদিনও তোমার জন্য হেরেছি, আজও হারবো, আর সারা জীবন হেরেই যাব। কারণ প্রকৃত পুরুষ সেই যে নিজের স্ত্রীর কাছে হারে, নিজের ভালোবাসার কাছে হারে, নিজের ভালোবাসার জন্য হারে। শরীয়ত মোতাবেক স্ত্রীর কাছে হেরে যাওয়া সুন্নত। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বিবি আয়েশার কাছে ইচ্ছে করে হেরে যেতেন, আর আমি তোমার কাছে পারবো না? বেশ পারবো। কথাটা শুনে মুখ ফিরিয়ে নেয় তুর। যা ভেবেছিল তার উল্টো গান গাইছে তীব্র। এটা দেখে তীব্রের বেশ হাসি পায়। মনে মনে তীব্র বলতে শুরু করেছে, যে যেমন তার সাথে তেমনটাই করতে হয়। মাছ ধরতে এসে পানিতে ভয় পেলে হবে তুর পাখি। উফ, যা লাগছে না তোমাকে, এই রূপে চোখ সরানো দায় হয়ে পড়েছে। গালে থাপ্পড় পড়েছে বলে লাল হয়েছে, জানি এখন লজ্জা দিয়ে লাল করানোর মতো পরিস্থিতি নেই, তবে রাগ দিয়ে বাকি গালটা লাল হয়েই যাবে। তীব্র তুরকে আরও রাগাতে চাইল, তাই রসিকতার ছলে বলে উঠল, একটা কথা কি জানো তুর পাখি, যেসব ছেলেরা মেয়েদের থেকে জেতার চেষ্টা করে তারা বোকা হয়।
কারণ মেয়েদের মতো কথা অন্য কোনো প্রাণী পেঁচাতে পারে না। মানে একজন সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে তা নয়। তাই তাদের কাছে যত সহজে হারা যায়, নিজেকে তত তাড়াতাড়ি যুদ্ধ বিজয়ী হিসেবে মনে করা যায়। এটা আমার না, বিখ্যাত বিজ্ঞানী সক্রেটিসের কথা। সো আমি বোকা নাকি তোমার থেকে জিততে চাইবো? তাছাড়া তুমি যা জিনিস। কি বললেন? রাগীর চোখে কথাটা বলল তুর। কিছু না রে পাগলি, তোর কিছু বলতে পারি, শুধু এটাই বলবো, আগের অনেক। তুর ঝাড়া মেরে ওকে সরিয়ে চোখ পাকিয়ে তাকায়। তীব্রের এসব কথায় ওর গায়ে আগুন ধরে যাচ্ছে। ও প্রচণ্ড রেগে বলে, এসব আহ্লাদি কথা আমাকে বলবেন না। আমি কিন্তু আঙুল তুলে তীব্রকে ধমকায়। এটা দেখে তীব্র হাসি দিয়ে ওর আঙুল নিজের আঙুলে গেঁথে নেয়, যেন সই পাতাচ্ছে। ওইটা দেখে হতবাক তুরের মুখ হা হয়ে অবাক দৃষ্টিতে তীব্রের দিকে তাকায়। তীব্র চোখ মেরে ইনোসেন্ট ফেস করে বলে, সুন্দরকে সুন্দর বললে আমার কি দোষ বলো? আমার চোখে তুমি ছাড়া আর কোনো কিছুই ভালো লাগে না। এখন আমি কি করি? তাছাড়া তুমি আমার বউ। সুন্নত অর্জন করছি বউয়ের প্রশংসা করে। কিছুটা থেমে, যাই বলো, তুমি কিন্তু আগের চেয়ে অনেক। চুপ করো, আর একটা কথাও না, নইলে কিন্তু এখানে আপনাকে খুন করব। তুর ওর মুখ চেপে ধরে। তৎক্ষণাৎ তীব্র ওর হাতে চুমু দেয়, আর সঙ্গে সঙ্গে তুর নিজের হাত সরিয়ে নেয়। এটা দেখে তীব্র বলে, বরকে শুতে চাও? তার জন্য এত বাহানা করার কি আছে? না তো করিনি। আচ্ছা, লজ্জা পেলে আমি আসছি। তুরের দিকে এগিয়ে যেতেই তুর ধাক্কা দিয়ে ফেলে দেয়। তীব্র চাপা ঠোঁটে হাসে, আর তুর রাগে তীব্রের গলা টিপতে যায়, কিন্তু না করে নিজের চুল টানতে শুরু করে। আচ্ছা, চুল ছিঁড়তে হবে না লজ্জায়, আমি বুঝতে পারছি। আমি নিজের চুল ছিঁড়তে ছিঁড়তে জানি তো তুমি। আর কিছু বলার আগেই তুর খুব জোরে গাড়িতে আঘাত করে। তীব্রকে চেঁচিয়ে বলে, আর একটা বাজে কথা না, আমি কিছু না, আমি। তখনই তুরের হাতের বাড়িতে গাড়িতে থাকা রেডিও বেজে ওঠে। তু সিজ বাড়ি হে মাস্তে মাস্তে, তু সিজ বাড়ি হে মাস্ত। এটা শুনে নিজের অজান্তেই মুখ থেকে বেরিয়ে আসে, হ্যাঁ। তুর রাগী অসহায় চোখ নিয়ে একবার তীব্র আরেকবার রেডিওর দিকে তাকায়। এটা দেখে তীব্র শব্দ করে হেসে ওঠে। তুর কিছু বলতে পারছে না, সময় খারাপ হলে যা হয় আর কি। রাগে এবার রেডিওর দফাটাই রফা করে দেয়। দেখলে, সত্যি বললেই দোষ। আমাকে কিছু বলতে পারলে না, বরং গাড়ির রেডিওটাই ভেঙে দিলে। বলিহারি তোমার। কি বললেন? নাক ফুলিয়ে কথাটা বলল তুর। কই কিছু না, তুমি ঠিক করেছ। আমার বউকে যা বলার আমি বলবো, টিজ করব, বকবো, আদর সব আমি করব। এই রেডিও কেন বলবে? ভুল করে ফেলেছে বলেই ভাঙা রেডিও আবার ভেঙে দিল। তুর গম্ভীর হয়ে রইল। তা দেখে তীব্র হালকা হেসে গাড়ি স্টার্ট দিল। কিছু দূর যাওয়ার পর তুর আর মনেই বলে উঠল, রিদমের কোনো দোষ নেই। সেটা আমি তোমার থেকে শুনতে চাইনি, সামনের দিকে ড্রাইভ করো। তোর আবার রেগে যায়, আপনি আমার জন্য একটা নিরাপরাধ ছেলেকে মারবেন আর আমি চুপ করে থাকবো? তা তো হয় না। নিশ্চুপ তীব্র। দেখুন তীব্র, ও যা করেছে আমার কথায়, আমি যা বলেছি ও তাই শুনেছে। আর ড্রাগস অ্যান্ড যা যা কিছু সব আমার কথায়। কথাটা শুনে তীব্র গাড়ি ব্রেক করে। আর ইউ শিওর ও তোমার কথা শুনেছে? তীব্রের কথার মানেটা বুঝল না। ও ভুরু কুচকে আমতা আমতা করে বলল, হ্যাঁ, কিন্তু কেন? তীব্রের চোখ মুখ মুহূর্তেই শক্ত হয়ে এলো। ও মোবাইল বের করে কল দিল। ইয়েস স্যার। যে ছেলেটাকে নিয়ে গেছো তুরের দিকে তাকিয়ে, শুধু মার না, হাড্ডিগুলো ভেঙে দাও, যাতে কয়েক বছরের জন্য নিজের পায়ে দাঁড়াতে না পারে। বাকিটা ঋদ্ধের থেকে বুঝে নিও। তীব্র মোবাইলটা তীব্রের হাত থেকে নিতে চাইলে তীব্র তা সরিয়ে তুরের গাল চেপে ধরে মুহূর্তেই শক্ত মুখে একটা টেডি স্মাইল ফুটিয়ে বলে, আরে বোকা পাখি, আমার বউয়ের কথা শুধু আমি শুনবো, অন্য কেউ কেন শুনবে? আর এটাই ওর দোষ। এতে ওর দোষ কই? ও তোমার কথা শুনেছে বলেই তুমি ওকে বলেছ। ও না শুনলে তুমি তো বলতে না, তোমার সব কথা শুধু আমি শুনবো। বুঝলা বোকা পাখি? বলেই তুরকে ছেড়ে দিয়ে আবার সে হাসি। আপনি আসলেই খারাপ। তোমার কাছে কোন দিন ভালো ছিলাম যে আজ হব? গাড়ি স্টার্ট দিতে যাবে তখনই তুর বলে, আমাকে নামিয়ে দিন। তাহলে কি পুরোটা রাস্তা কোলে করে যাবা? কারণ তোমাকে তো আমি ছাড়ছি না। আমার যেখানে যাওয়ার আল্লাহ দুটো পা দিয়েছে, হেঁটে হেঁটে ঠিক যেতে পারবো। ঘড়িতে দেখো 12টা বাজে। এই নির্জন রাস্তা তোমার জন্য সেফ না। এটা শুনে তাচ্ছিলের হাসি দেয় তুর। আপনি ভুলে গেছেন, আমি আপনার রেখে যাওয়া অবলা সেই মেয়ে নই। নিজেকে সামলাতে জানি আমি। এই সব দুধ ভাত হয়ে গেছে। তীব্র অবাক চাহনি দেয়।
তুর ওর চাহনিতে ডান ঠোঁটে তাচ্ছিল্যের হাসি দেয়। তীব্র চুপ হয়ে আছে। কিছুক্ষণ বাদে রাস্তায় খাবারের হোটেল বাঁধে। তীব্র ওকে নিয়ে গ্রামের দিকে যাচ্ছে। গ্রামের হোটেল যেমন হয় এটা দেখে তীব্র গাড়ি থামায়। বুঝতেই পারছে তুরের খিদে পেয়েছে। ওর জানা মতে আজ কিছুই খাওয়া হয়নি। থামলেন যে? থেমেছি, ছেড়ে যাচ্ছি না। যাত্রা পথে মাঝে মাঝে প্রয়োজনে থেমে যেতে হয়, যাতে পরবর্তী পথ চলা আরও সুন্দর করে। ওর কথায় রিয়াক্ট করলো না। তীব্র ওর উত্তরের আশা না করে চলে যেতে চাইল। তুরোকে ডাকলো, আমি কি এখানে নামতে পারি? আলতো হাসলো তীব্র। অনুমতি তো চাইছ না। গাড়িতে লক না করা থাকলে চাইতাম না। তীব্র কিছু না বলে দরজা খুলে দেয়। তুর গাড়ি থেকে বের হয়ে খাবারের হোটেলটাকে দেখে। ভিতরে বসার সাথে সাথে বাইরেও বসার জন্য কিছু ব্রেঞ্চ আর চৌকি পাতা। ও পাশে থাকা পানির একটা ড্রাম দেখে এগিয়ে যায়। ড্রামের থেকে এক মগ পানি তুলে চেহারায় ছিটিয়ে দেয়। তখনই ওর কানে কিছু কথা আসে। তোর কথাগুলো লক্ষ্য করে সেদিকে তাকালে দেখে কয়েকজন লোক ওর দিকে দেখছে। কেউ ষাঁড়ের মতো, তো কেউ পাটখড়ি। ওদিকে খেয়াল না যেতেই মুখ ধুতে থাকে। তখনই তাদের মুখে বাজে কথা শুনতে পায়। বুঝতে বাকি থাকে না ওরা ওকে নিয়েই বলছে। তুরের পরনে কালো জিন্স টি শার্ট আর তার উপর একটা ব্ল্যাক জ্যাকেট। চুলগুলো ঝুঁটি বাঁধা। তুর শুনেও না শোনার মতো করে নিজের কাজে যেতে লাগলো। হে ফুলটুসি, এভাবে কমল দুলাইয়া কই যাও? কথাটা শুনে তুর থেমে যায়। রিল্যাক্স তুর, কুকুর ঘেউ ঘেউ করবেই, তার মানে এটা নয় যে তার সাথে তোকেও তা করতে হবে। নিজেকে শান্ত করে চলে যেতে নেয়। তখনই খাটো মতন লোকটা বাস খাই গলায় গেয়ে ওঠে, চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, বলেই বিশ্রী হাসি দেয়। তখন ওই ষাঁড়ের মতো লোকটা মাতাল কণ্ঠে দাঁড়িয়ে বলে, আর এইটা চুমকি না রে মূর্খ, এটা আলিয়া ভাট। ফিগারটা দেখছস না শালা? আর ওইটা একা পথে না, একা রাতে হবে, তাই না মামনি? লোকটার কথায় বাকি তিনজন ঠিক ঠিক বলে সম্মতি জানালো। তুর বারবার নিজেকে শান্ত করে নিচ্ছে, চাচ্ছে ইগনোর করতে, কিন্তু কোথাও একটা বাজছে। বারবার অতীতের কিছু সামনে ভেসে আসছে। তখনই ষাঁড়ের মতো লোকটা বলে উঠল, একা নাকি মামনি? যদি একা থাকো তাহলে আমাদের বলো, কোম্পানি দেব মামনি, কোম্পানি দেব, আমাদের সাথে তোমারও এনজয় হয়ে যাবে। বলে চারজন হাইফাই করে দেশি মদ খেতে লাগলো। তুর এবার সহ্য করতে পারলো না। তীব্র খাবার গাড়িতে রেখে তুরকে খুঁজতে লাগলো। দেখলো পিছনে ফিরে দাঁড়িয়ে আছে তুর। কয়েকবার ডাকলো কিন্তু সাড়া পেল না। রাগ উঠে গেল, এই মেয়েটা না। তীব্র তুরের কাছে গিয়ে সামনে খেলনা করে তুরের বাহু ধরে নিয়ে আসতেই তুর অনড় হয়ে দাঁড়িয়ে আছে। ও ভুরু কুঁচকে তুরের দিকে তাকাতেই সামনে থেকে একটা কর্কশ গলার বিশ্রী কথা কানে আসে, এরে চিপকা। চিকন লোকটার উদ্দেশ্য করে, তোর চুমকির আগে থেকেই নাগর আছে, আমাগর দরকার নাই। এখন চুমকির ভাগ, তার নাগর থেকে চা যদি দেয়, বলে আবার হাসি দেয়। কথাটা শুনে তীব্রের মাথায় আগুন জ্বলে উঠল। কিন্তু পরক্ষণে তুরের দিকে নজর যায়। তুর অদ্ভুতভাবে লোকগুলোকে দেখে কাঁপছে। ও কিছু একটা ভেবে থেমে যায়। বেশ তাচ্ছিল্যে সুরে তুরকে উদ্দেশ্য করে বলে, এই জন্য বলেছিলাম মেয়েদের এতবার বাড়তে নেই, হালকা বিপদে পড়লেই সব শেষ। নিজেকে যার প্রোটেক্ট করার ক্ষমতা নেই, সে আবার আমার সাথে, যাই হোক চলো। গাড়ির দিকে ফিরে যেতে বলে, কিন্তু তুর ওর কোনো কথা শুনল না বলে মনে হয় না। তখনই লোকগুলোর একজন বলে ওঠে, লেখকা, হিরোইনের আগে দেখি হিরো ভয় পাইয়া গেল। মামনি, এইসব দিয়া তোমার কাজ হবে না, তুমি বরং। তীব্র তুরকে কিছু বলতে ওর দিকে তাকাতেই দেখে সাথে তুর নেই। পরক্ষণেই হৃদয়ে কাঁপানো আত্মচিৎকার শুনতে পায়। তীব্র সামনের দিকে তাকাতেই দেখে তুর পানি ভর্তি মাটির কলস ওই ষাঁড় মতো লোকটার মাথায় মেরে দিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। রাগে কাঁপছে ওর শরীর। দাঁড়িয়ে থাকা চিকন লোকটা দূরের কাছে আসতেই পাশে থাকা মাঝারি সাইজের বাঁশ নিয়ে ওর মাথার বাম পাশে এত জোরে বাড়ি দেয় যে শুকনো বাঁশটাই ফেটে যায়। লোকটা মাথায় হাত দিয়ে ওখানে বসে পড়ে। তখনই তুর চেঁচিয়ে বলে, তুরের কাউকে দরকার নেই, না কোনো হিরোর, তীব্রকে উদ্দেশ্য করে, আর না তোদের মতো কাপুরুষের যারা অসহায়ত্বের সুযোগ নেয়। তুর নিজের রক্ষা নিজে করতে জানে। তখনই ষাঁড়ের মতো লোকটা মাথায় হাত দিয়ে চেঁচিয়ে বলে, শালি তুই আমারে। লোকটা উঠতে নিলে তুর ওদের সামনে থাকা হালকা টেবিলটা হাত দ্বারা উঠিয়ে ওদের দিকে ছুঁড়ে মারে। তীব্র এতক্ষণ অবাক চোখে তুরকে দেখছিল। ও ভেবেছিল ওর তাচ্ছিল্যে
হয়তো তুর রেগে লোকগুলোকে কিছু বলবে, কিন্তু ও এমন ভায়োলেন্ট কিছু করবে ভাবতেই পারেনি। আসলেই তুর অচেনা যে সামান্য জিনিসে কেঁদে ভাসাতো, সে আজ অদ্ভুত লাগছে সব কিছু, কিন্তু হঠাৎ যেন অদ্ভুত ভালো লাগাও উকি দেয়। নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। বেশ ভালোই লাগছে তুরকে এভাবে দেখতে। কোনো অসহায়ত্বের ছাপ নেই, অজানা দাম্ভিকতা ফুটে উঠেছে আত্ম অহংকারের। তুর আজ ওকে হেলা করলো, কিন্তু তাতে খারাপ লাগা নেই, তৃপ্তি আছে। তবে একটা ব্যাপার স্পষ্ট, তুর উত্তেজিত হয়ে কিছু করছে না। ও রাগলেও নিজেকে সুকৌশলে সামলাচ্ছে, কারণ কোনো মেয়ের পক্ষে গায়ের জোরে 4 জন পুরুষকে থামানো সম্ভব না। আর তুর যে গায়ের জোরে কিছু করছে না, ওর স্কিল দেখে বোঝা যাচ্ছে। ব্যাপারগুলো যেন তুরের কাছে ডাল ভাত। লোকগুলো আঘাত করা দূরস্থ, ওর কাছে যেতে পারছে না। 3 জনকে সামনে ফেলে তুর কাঁপতে কাঁপতে বলে, সব মেয়েরা এক সমান হয় না, আর না সবাই এটা ভাবে তাকে বাঁচানোর জন্য আকাশ চিরে মাটি ফুঁড়ে কেউ আসবে। আমি তো ওদের মতো নই, ভাগ্যকে অনেক আগেই ছেড়ে দিয়েছি, যা করি নিজের এবিলিটিতেই করি। কথাটা বলে তুর পিছনে ফিরতে নিলেই খাটা লোকটা যে লুকিয়ে পড়েছিল সে পিছন থেকে হঠাৎ তুরের মাথায় বাড়ি মারে। এটা দেখে তীব্র খুব জোরেই ওর নাম ধরে চিৎকার করে, তুর! আহ! চিৎকার করে ওঠে তুর। মাথায় হাত দিয়ে ওই লোকটার দিকে তাকাতেই লোকটা ঢোক গেলে তুর খুব জোরে চেঁচিয়ে বলে, জানোয়ারের বাচ্চা, কাপুরুষ কোথাকার! পিছন থেকে মারা হচ্ছে। লোকটাকে একটা লাঠি দিয়েই, সরু একটা সূচের মাথা বিশিষ্ট লাঠি নিয়ে লোকটার গলায় বিধিয়ে দিতে ধরলেই তীব্র আটকায়। তবুও খোঁচা লেগে লোকটার গলা থেকে রক্ত বের হতে শুরু করে। তীব্র লাঠি তুরের হাত থেকে জোর করে নিয়ে ফেলে দিতেই, ছাড়ুন আমাকে, আজ ওকে মেরে ফেলবো আমি। তুর আর কিছু বলতে পারল না, লুটিয়ে পড়ল তীব্রের বুকে, জ্ঞান হারায়। তীব্র আর এক মুহূর্ত অপেক্ষা করল না, দ্রুত ওকে নিয়ে গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট দিল।